ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশন কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার লাস্ট ট্রেডিং ডে যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে কিন্তু লাস্ট ট্রেডিং ডেতে কী হয়েছিল, মার্কেট কিন্তু নেগেটিভ ক্লোজ দিয়েছিল। গ্লোবাল কিউজ বা গ্লোবাল মার্কেট কিন্তু পজিটিভ ছিল, তবুও আমাদের নিফটি নেগেটিভ ক্লোজ দিয়েছিল। ওপেন কিন্তু গ্লোবালের সাথেই হয়েছিল, অর্থাৎ পজিটিভ ওপেন হয়েছিল এবং সেখান থেকে কিন্তু কন্টিনিউয়াসলি প্রেশার একটা দেখা গেছে মার্কেটে। চলুন আমরা দেখে নিই যে নতুন সপ্তাহে মন্ডের মর্নিংয়ে মার্কেট কীরকম ওপেন হতে পারে। স্যার আমরা যদি গ্লোবালে মেজর মার্কেটগুলো দেখি, যেমন ডাউ জোন্স 1%-এর উপরে ক্লোজ দিয়েছিল ফ্রাইডেতে, S&P 500 1.26%-এর উপরে ক্লোজ দিয়েছিল হচ্ছে ফ্রাইডেতে, ন্যাসডাকও কিন্তু প্রায় 2%-এর কাছাকাছি ক্লোজ দিয়েছিল। এবং আমেরিকা স্মল ক্যাপকে দেখলেও দেখা যাবে কিন্তু কী হয়েছিল, স্মল ক্যাপ 200 প্রায় 1%-এর কাছাকাছি কিন্তু ক্লোজ দিয়েছে। স্যার ইউরোপের যদি মেজর মার্কেটগুলো দেখি তাহলে দেখলে দেখা যাবে জার্মানির মার্কেট হচ্ছে 0.5% বা 0.5%-এর ওপরে ছিল, এবং ইউকের মার্কেটও কিন্তু 0.5%-এর ওপরে ছিল, ফ্রান্সের মার্কেটও 0.5%-এর ওপরে ছিল। তাহলে দেখা যাবে যে ইউএসের মার্কেট এবং ইউরোপের মার্কেট কিন্তু পজিটিভ ছিল। তাহলে বলা যেতে পারে মার্কেটে কিন্তু কোনো খারাপ নিউজ সেটা কিন্তু পাওয়া যাচ্ছে না। তাহলে খারাপ নিউজ পাওয়া যাচ্ছে না মানে মানে কিন্তু বলা যেতে পারে যে আমাদের নিফটিও কিন্তু পজিটিভ ওপেন হতে পারে। দেখুন হতে পারে, সম্ভাবনার কথা বলছি, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে তাই দেখা যায় যে ওয়ার্ল্ড মার্কেট যেই ডিরেকশনে চলে নিফটিও কিন্তু সেটাকেই ফলো করে। আমরা যদি এফআইএসডিআইসি ডাটা দেখি তাহলে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টাররা কী করেছে লাস্ট দুদিন, অর্থাৎ 2 তারিখ এবং 3 তারিখ মার্কেট ওপেন ছিল এই মাসের। তো দেখলে দেখা যাবে যে 2 দিনই কিন্তু তারা নেট সেল করেছে। কতটা? ফ্রাইডেতে হচ্ছে 2391 করোড়, তার আগের দিন 964 করোড়। নেট সেল তারা এই মাসে আপাতত করেছে কত? 3356 করোড়। যদি আমরা ডিআইএসের ডেটা দেখি, অর্থাৎ ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টর, তাদের ডেটা দেখলে দেখা যাবে কিন্তু তারা কি করেছে, তারা হচ্ছে নেট পারচেস করেছে, অর্থাৎ ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর মানে এফআইএস এর এগেনস্টে কিন্তু গিয়ে ডিআইএস সবসময় বাই করছে। 3 তারিখও বাই করেছে কত? 690 করোড়। 2 তারিখে বাই করেছে 1352 করোড়। তো ডিআইএস কিন্তু মার্কেটকে শক্ত হাতে ধরে রেখেছে বলতে পারেন। স্যার এফআইএস এর যদি ডেটা দেখি তাহলে এপ্রিল মাসে কি করেছে দেখুন, এপ্রিল মাসে তারা কিন্তু 35,692 করোড় সেল করেছে। শুধু মার্চ মাসে অনলি ফর 3,314 করোড় বাই করেছে। তার পাশাপাশি যদি ফেব্রুয়ারি মাসে দেখি 15,962 করোড় তারা হচ্ছে সেল করেছে। জানুয়ারি মাসেও দেখলে দেখা যাবে 35,977 করোড় তারা সেল করেছে। তাহলে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার কিন্তু কন্টিনিউয়াসলি সেল করে যাচ্ছে, শুধু মার্চ মাসে 3,314 করোড় তারা বাই করেছে। তাহলে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার সেল করছে, কিন্তু আমাদের মার্কেট তাও কিন্তু উপরে টিকে রয়েছে। কিসের জন্য? ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার। তো ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টারে যদি ডেটা দেখি তাহলে দেখুন এপ্রিল মাসে বাই করেছে কত? 44,186 করোড়। মার্চ মাসে 56,311 করোড়। ফেব্রুয়ারি মাসে 25,397 করোড়, 79 করোড়। জানুয়ারি মাসে দেখলে দেখা যাবে তারা কিন্তু 26,743 করোড় বাই করেছে। তো এই ডিআইএস কন্টিনিউয়াসলি বাই করছে বলেই আমাদের মার্কেট কিন্তু এরকম পজিটিভ রয়েছে। তাহলে বলতে পারেন যে আমাদের মার্কেটের বাগডোর এখন কিন্তু ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টারের হাতে, আর কিন্তু ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টারের হাতে নেই, যেটা আগে ছিল। এটা একটা ভালো জিনিস বলতে পারেন। চলুন এবার দেখে নিই আমরা নেক্সট উইক কোন কোন কোম্পানিগুলো হচ্ছে আমাদের রাডারে রাখবো। স্যার মেজর স্টকগুলো কিন্তু আমরা আলোচনা করব। 6 তারিখে দেখুন বোম্বে ডাইং, 6 তারিখে সিজি পাওয়ার, 6 তারিখে হ্যাপিয়েস্ট মাইন্ড রয়েছে, 6 তারিখে কিন্তু লুপিন রয়েছে, ম্যারিকো রয়েছে, 6 তারিখে স্যার মুথুট ফাইন্যান্সেরও কিন্তু রেজাল্ট রয়েছে। 7 তারিখে দেখলে দেখা যাবে আরও অনেক কোম্পানি রয়েছে, আমি জাস্ট মেন কোম্পানিগুলোর কথা বলার চেষ্টা করছি। দেখুন 7 তারিখে ডেল্টা কর্প রয়েছে, ডক্টর রেড্ডিস রয়েছে, ডক্টর রেড্ডিসের সাথে কিন্তু আইডিএফসির রেজাল্ট রয়েছে, আইজিএল এর রেজাল্ট রয়েছে, আইআরবি ইনফার রেজাল্ট রয়েছে, তার পাশাপাশি জেএসডব্লিউ এনার্জি রেজাল্ট রয়েছে, তারপরে কেইসি রেজাল্ট রয়েছে। তো এইভাবে দেখলে দেখা যাবে কিন্তু নবীন ফ্লোরিনের রেজাল্ট রয়েছে 7 তারিখেই। তো যারা যেই কোম্পানিগুলোর মধ্যে এক্সপোজার রয়েছে তারা কিন্তু সেই কোম্পানিগুলো রাডারে রাখবেন স্যার। পিডিলাইট 7 তারিখে রেজাল্ট, পলিসি বাজার 7 তারিখে রেজাল্ট কিন্তু ডিক্লেয়ার করবে। তো তার পাশাপাশি দেখলে দেখা যাবে এসআরএফও কিন্তু 7 তারিখে রেজাল্ট ডিক্লেয়ার করবে। ভোল্টাস 7 তারিখে রেজাল্ট ডিক্লেয়ার করবে। এখানে বাজাজ কনজিউমার রয়েছে 8 তারিখে রেজাল্ট ডিক্লেয়ার করবে। কানাড়া ব্যাংক কিন্তু 8 তারিখে রেজাল্ট ডিক্লেয়ার করবে।
এবং তার পাশাপাশি যদি দেখেন তাহলে দেখা যাবে কিন্তু গোদরেজ এগ্রো 8 তারিখে রেজাল্ট ডিক্লেয়ার করবে, হিরো মোটর কর্প 8 তারিখে রেজাল্ট ডিক্লেয়ার করবে। তারপরে যদি দেখেন তাহলে এলএনটি রয়েছে, এলএনটিও কিন্তু 8 তারিখেই রেজাল্ট ডিক্লেয়ার করবে। তারপরে কি আছে, তারপরে দেখা যাবে কিন্তু টাটা পাওয়ার কিন্তু 8 তারিখে রেজাল্ট ডিক্লেয়ার করবে। তো 8 তারিখে কিন্তু টাটা পাওয়ার রেজাল্টের সাথে কিন্তু ডিভিডেন্ডের কথাও বলবে, তারা কিন্তু জানিয়ে দিয়েছে। টিভিএস মোটর 8 তারিখে রেজাল্ট ডিক্লেয়ার করবে। তার পাশাপাশি যদি দেখেন তাহলে অ্যালকাইন অ্যামাইন চলে এসেছি আমরা 9 তারিখে। 9 তারিখে আর কি আছে, 9 তারিখে এশিয়ান পেন্টের রেজাল্ট আছে, দিগ্গজ পেন্ট সেক্টরের কোম্পানি। বিপিসিএলের রেজাল্টও 9 তারিখে রয়েছে, ক্যাম্পসের রেজাল্টও কিন্তু 9 তারিখেই আছে, মিউচুয়াল ফান্ডের যে কোম্পানিটার কাজ করে। দেখুন স্কটের রেজাল্ট 9 তারিখে রয়েছে। তার পাশাপাশি যদি দেখেন তাহলে দেখা যাবে কিন্তু আইওবি রেজাল্ট রয়েছে 9 তারিখে। তো এইভাবে দেখা যাবে এমজিএল এর রেজাল্টও কিন্তু 9 তারিখে রয়েছে। তো প্রচুর কোম্পানির রেজাল্ট কিন্তু আস্তে আস্তে, পিএনবি রেজাল্টও 9 তারিখে রয়েছে, রেন ইন্ডাস্ট্রি 9 তারিখে রয়েছে, রিল্যাক্সোর রেজাল্ট রয়েছে 9 তারিখে। যারা রিল্যাক্সের মধ্যে ইনভেস্টমেন্ট আছেন তারা কিন্তু 9 তারিখে অবশ্যই মানে কোম্পানির রেজাল্ট কী হচ্ছে সেদিকে চোখ রাখবেন। এসবিআই 9 তারিখে রয়েছে। তার পাশাপাশি যদি দেখেন তাহলে দেখা যাবে কিন্তু কার রেজাল্ট রয়েছে, আর রয়েছে আপনার নেক্সট উইকে টাটা মোটরের রেজাল্ট রয়েছে 10 তারিখে, টাটা মোটর ডিভিআরের রেজাল্ট রয়েছে 10 তারিখে। ইউনিয়ন ব্যাংকের রেজাল্ট রয়েছে কত তারিখে, 10 তারিখে। ইউনিয়ন ব্যাংকের রেজাল্ট এর পাশাপাশি দেখা যাবে কিন্তু কার রয়েছে, আইটিডিসি রেজাল্ট রয়েছে 11 তারিখে। তো আইটিডিসির রেজাল্ট রয়েছে। তার পাশাপাশি জেকে সিমেন্টের রেজাল্ট রয়েছে 12 তারিখে। তো এই সপ্তাহে কিন্তু এই রেজাল্টগুলো রয়েছে স্যার। তো এই যার কোম্পানি মানে যার পোর্টফোলিওতে যেসব কোম্পানিগুলো রয়েছে সেসব কোম্পানিগুলো কিন্তু আপনি রাডারে রাখবেন, কারণ সেসব কোম্পানির রেজাল্ট অবশ্যই দেখা দরকার। তো স্যার এবার আমরা কিছু স্টক নিয়ে আলোচনা করবো, যে স্টকগুলো আপনি রাডারে রাখবেন। এই কোম্পানিগুলোর মধ্যে কিন্তু নেক্সট উইকে একটা ভালো মুভমেন্ট দেখা যেতে পারে। তার মধ্যে বাজাজ ফাইন্যান্স 1 নম্বর কোম্পানি। কারণ কি, এই কোম্পানিটা যদি আমরা দেখুন 6 মাস দেখলে দেখা যাবে কোম্পানিটা একটা সাইডওয়েজ চলছিল। সাইডওয়েজ কেন চলছিল? সাইডওয়েজ চলছিল দেখা যাবে দেখুন, কারণ কোম্পানির বিজনেস কিছুটা প্রবলেমে পড়েছিল। কারণ কি, আরবিআই তার বিজনেসের উপর রেস্ট্রিকশন এনেছিল, সেই রেস্ট্রিকশন কিন্তু আরবিআই উঠিয়ে দিয়েছে। তো এই আর্টিকেল দেখতে পারেন বাজাজ ফাইন্যান্সের যে কম সার্ভিস এবং অনলাইন ইনস্টা ইএমআই কার্ড যে ব্যান্ডের মধ্যে রেখেছিল আরবিআই, সেই ব্যান্ডটাকে কিন্তু তুলে দিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বাজাজ ফাইন্যান্স কোম্পানিটা আপনি অবশ্যই রাডারে রাখবেন। কারণ ফ্রাইডেতে একটা টেলার দেখিয়েছিল, কোম্পানিটা কিন্তু 7% ওপরে উঠেছিল। তো কোম্পানিটা 7% নিচে নামার পিছনে কারণ মার্কেটের প্রেশার বলতে পারেন। তো এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার রাডারে রাখবেন। তারপরে যে কোম্পানিটা নিয়ে ভাবতে পারেন সেই কোম্পানিটা হচ্ছে মুথুট ফাইন্যান্স। কারণ মুথুট ফাইন্যান্সের একটু আগে দেখলাম আমরা 6 তারিখে কিন্তু রেজাল্ট, অর্থাৎ মন্ডেতে হচ্ছে কোম্পানির রেজাল্ট ডিক্লেয়ার করবে। তার পাশাপাশি এই কোম্পানিটা গোল্ড লোন নিয়ে ব্যবসা করে। তো আরবিআই কিন্তু হচ্ছে যেসব ব্যাংক, পিওসিউ ব্যাংক, তাদের কিছু গড়বড় দেখতে পেরেছে গোল্ড লোনের দেওয়ার ক্ষেত্রে। সেটা নিয়ে কিন্তু আমি ডিটেলসে আলোচনা করেছিলাম। যারা দেখেছেন তারা কিন্তু আপডেটেড রয়েছেন, যারা দেখেনি তারা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। কারণ গোল্ড লোনে ওই সব ব্যাংক, পিওসিউ সম্ভবত 9টা ব্যাংক, তার উপর কিন্তু ইনভেস্টিগেশন করতে চলেছে। তো স্বাভাবিকভাবে যদি ইনভেস্টিগেশনে কোনো কিছু ধরা পড়ে তাহলে কিন্তু এই কোম্পানিটা বললে হবে। অলরেডি আইআইএফএল ফাইন্যান্সের কিন্তু রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে যে গোল্ড লোন তারা কিন্তু আর নিতে পারবে না যতদিন না সব ঠিকঠাক হচ্ছে। তো গোল্ড লোন নিয়ে ব্যবসা করে হচ্ছে মুথুট ফাইন্যান্স বা মণিপুরম ফাইন্যান্স। তো মণিপুরম ফাইন্যান্স এবং হচ্ছে মুথুট ফাইন্যান্স, এই দুটো কোম্পানি কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। তার পাশাপাশি মুথুট ফাইন্যান্সকে নিয়ে কিন্তু আরেকটা খবর পাওয়া যাচ্ছে, জাস্ট কিছুক্ষণ আগে কিন্তু বেরিয়েছে, যে মুথুট ফাইন্যান্সের একটা আর্ম বা সাবসিডারি বলতে পারেন, যে ব্লাস্টার মাইক্রো ফাইন্যান্স, তাদের কিন্তু আইপিও আসতে চলেছে। তারা আইপিওর জন্য কিন্তু সেবির কাছে প্রপোজাল দিয়েছে, কত, 1300 করোড়ের আইপিও। তো 1300 করোড়ের আইপিওর মধ্যে কিন্তু বলছে ওএফএস আনছে কত, 300 করোড়। ওএফএস 300 করোড় মানে এটা ডিরেক্ট যাবে কিন্তু হচ্ছে মুথুট ফাইন্যান্সের কাছে, আর বাদবাকি 1000 করোড় হচ্ছে ফ্রেশ ইস্যু। তো সেটা নিয়ে কোম্পানি বিজনেসে লাগাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই ক্ষেত্রেও কিন্তু মুথুট ফাইন্যান্স হচ্ছে একটা লাভবান। তো মুথুট ফাইন্যান্স এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন। নেক্সট উইকের জন্য ভালো একটা আপসাইড কিন্তু মুভমেন্ট এক্সপেক্ট করা যেতে পারে। স্যার আজকে কিন্তু একটা নিউজ নিয়ে আলোচনা করেছেন, যেখানে আইওসি কিন্তু রিনিউয়েবল সেক্টর নিয়ে কাজ করছেন 1 গিগাওয়াট। আজকের ফার্স্ট ভিডিও 1 গিগাওয়াট কিন্তু রিনিউয়েবল সেক্টর থেকে পাওয়ার জেনারেশনের কথা বলছে। কিসের জন্য? চার্জিং স্টেশন ডেভেলপমেন্টের জন্য। তার জন্য তারা কিন্তু 5000 সামথিং কিছু হচ্ছে খরচা করতে চলেছে, তো ইনভেস্টমেন্ট করতে চলেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আইওসি ও রিনিউয়েবল সেক্টরে আসছে। এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন। নেক্সট উইক ভালো আপসাইড মুভমেন্ট কিন্তু দেখা যেতে পারে। দেখুন টাইটান কোম্পানি রেজাল্ট ডিক্লেয়ার হয়েছিল, রেজাল্ট নিয়ে আলোচনা করেছিলাম। ফ্রাইডেতে মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরেই কিন্তু রেজাল্ট
ডিক্লেয়ার করেছিল কোম্পানি কিন্তু এস্টিমেটকে বিট করতে পারেনি, মিস করেছে কত 12.24% হারে। তো স্যার এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, হয়তো মেবি মন্ডেতে এই কোম্পানিটা কিন্তু ডাউনফল হতে পারে। আর যদি কোম্পানিটা এখান থেকে নিচে আসে তাহলে এভারগ্রিন স্টক এই কোম্পানিটা কিন্তু বায়ের অপরচুনিটি খুঁজতে হবে, কারণ এই কোম্পানিটা সহজে কিন্তু নিচে আসে না। এরকমই কোম্পানি, নাম্বার 1 কোম্পানি জুয়েলারি সেগমেন্টের, ইন্ডিয়ার মধ্যে মোনোপলি বিজনেস করছে। শুধু ইন্ডিয়ায় না, ইন্ডিয়ার বাইরেও কিন্তু কোম্পানিটা তার বিজনেসটাকে সেট আপ করেছে। টাটা টেকনোলজি, তো টাটা টেকনোলজি আইপিও যেখান থেকে ওপেন হয়েছে না, সেখান থেকে কন্টিনিউয়াসলি কিন্তু নিচে নামছে। দেখুন 6 মাসের চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা হাই থেকে 17% নিচে নেমেছে। কোম্পানিটার রেজাল্ট যে ডিক্লেয়ার করেছে ইয়ার অন ইয়ার বেসিস এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস দুটোই কিন্তু অনেক পড়েছে। কোম্পানির ইনকামও পড়েছে, কোম্পানির যে প্রফিট সেটাও পড়েছে। এই কোম্পানিটার মধ্যে কিন্তু মন্ডেতে ক্র্যাশ হতে পারে। তো এই কোম্পানিটাও কিন্তু আপনি নেক্সট উইকের জন্য রাডারে রাখতে পারেন। টাটা পাওয়ার, এই কোম্পানিটা আপনি আপনার রাডারে রাখতে পারেন। কিসের জন্য? টাটা পাওয়ার কিন্তু তার বিজনেসটাকে কন্টিনিউয়াসলি বাড়িয়ে যাচ্ছে। কিছুদিন আগে আমরা দেখেছিলাম এই কোম্পানিটা কী করেছে, ইন্ডিয়ান ব্যাংকের সাথে কিন্তু টাই আপ করেছে সোলার রুফটপের ক্ষেত্রে, ফাইন্যান্স প্রোভাইড করবে ইন্ডিয়ান ব্যাংক। তার পাশাপাশি আমরা জাস্ট কভার করেছিলাম কালকেই সম্ভবত যে এই যে কোম্পানিটা, এই কোম্পানিটা কিন্তু কী করেছে, এই কোম্পানিটা হচ্ছে পিপিএ অর্থাৎ পাওয়ার পারচেসিং করতে চলেছে, তার জন্য কিন্তু এসজিভিএনের সাথে তারা টাই আপ করেছে। দেখুন এই আর্টিকেলে দেখতে পারবেন যে কত 460 মেগাওয়াট ক্লিন এনার্জির জন্য কিন্তু তারা পাওয়ার পারচেসিং ব্যাপারটা সাইন করেছে। কার সাথে? এসজিভিএনের সাথে। আমি ডিটেলসে এইটা নিয়েও আলোচনা করেছি, যারা দেখেননি তারা প্লেলিস্ট থেকে কিন্তু দেখে নিতে পারেন। এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন, লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য বেস্ট কোম্পানি। পাশাপাশি এই মাসের 8 তারিখে কিন্তু এই কোম্পানিটার রেজাল্ট ডিক্লেয়ার করতে চলেছে। তার সাথে কোম্পানিটা ডিক্লেয়ার করেছে কিন্তু ডিভিডেন্ডও দেবে। তো অবশ্যই রেজাল্টও আপনি কিন্তু খেয়াল রাখবেন যে কী হচ্ছে, আমরা তো আলোচনা করবই, তার জন্য এই চ্যানেলের সাথে কিন্তু যুক্ত থাকতে হবে। কোটাক মহিন্দ্রা ব্যাংক, দেখুন ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে কারণ অনেক কিছু কভার করতে হচ্ছে, তো একটু ধৈর্য সহকারে দেখতে হবে স্যার, ধৈর্য হারিয়ে ফেললে হবে না কিন্তু। দেখুন কোটাক মহিন্দ্রা ব্যাংক, ব্যাংকটার টেকনিক্যাল কিছু ফল্ট দেখা গেছে, যার জন্য আরবিআই ব্যাংকটাকে পানিশ করেছে। ব্যাংকটা যদি ঠিকঠাক করে ফেলে, আরবিআই যতদিন ঠিক করবে ততদিন কিন্তু আরবিআই তার পানিশেবল সেটা উঠিয়ে দেবে। তো কোম্পানিটা আমরা যদি লাস্ট 1 মাস দেখি, অনেকটা নিচে চলে এসছে কোম্পানিটা। লাস্ট 1 মাসে অ্যাপ্রক্সিমেট বলতে পারেন 13% পড়েছে, ঠিক আছে। তো কোম্পানিটা রেজাল্ট ডিক্লেয়ার করেছে, রেজাল্ট কিন্তু ফাটাফাটি রেজাল্ট হয়েছে। এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন, কারণ কোম্পানিটা যে রেজাল্টটা দেখিয়েছে না, আফলাতুন রেজাল্ট হয়েছে। কোম্পানিটা যা খারাপ হওয়ার তা কিন্তু হয়ে গেছে। তো এই কোম্পানিটা কিন্তু এখন ভালো সময় আসতে চলেছে বলতে পারেন। তার পাশাপাশি কিন্তু আইডিবিআই ব্যাংক, এই ব্যাংকটাও কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন। কারণ বলছি, কারণ এই কোম্পানিটা বা এই ব্যাংকটাও যে রেজাল্ট দেখিয়েছে না, রেজাল্ট কিন্তু ফাটাফাটি রেজাল্ট হয়েছে। দেখুন আমি রেজাল্টটা নিয়ে ডিটেলসে আলোচনা করেছি, সাধারণ একটা ভিউ দিয়ে দিই আপনাদের। কোয়ার্টার 4 কোম্পানিটা কিন্তু 44% হারে ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু প্রফিট করেছে। তো এই ব্যাংকটা যেহেতু রেজাল্ট ভালো দেখিয়েছে, এই ব্যাংকটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন নেক্সট উইকের জন্য। তো স্যার এই ছিল আলোচনা। যদি আলোচনা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদের হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।